তার গানে আগ্রহ আছে, এটার ইংলিশ কি হতে পারে? হি হ্যাজ ইন্টারেস্ট ফর মিউজিক অর হি হ্যাজ ইন্টারেস্ট ইন মিউজিক। গানে আগ্রহ আছে, কোনো বিষয়ে যদি আগ্রহ থাকে তখন আমরা ইউজ করি ইন্টারেস্ট ইন। তাহলে সঠিক আনসার হি হ্যাজ ইন্টারেস্ট ইন মিউজিক। সে তার সাফল্যের ব্যাপারে আশাবাদী, মানে সে যে সাফল্য পাবে, সে যে সফল হবে সে ব্যাপারে সে কনফার্ম। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? হি ইজ হোপফুল অফ হিজ সাকসেস নাকি হি ইজ হোপফুল ফর হিজ সাকসেস? এখানে হবে যে সেন্টেন্সটা সেটা হলো হি ইজ হোপফুল অফ হিজ সাকসেস। আমরা এই যে দুটো ফ্রেজ পেলাম, হোপফুল অফ মানে কোনো ব্যাপারে আশাবাদী, আর ইন্টারেস্ট ইন মানে কোনো কিছুতে আগ্রহ, এই দুটো ফ্রেজকে বলা হয় ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেন বলা হয় না, এই ওয়ার্ডগুলোর পরে এই যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয়েছে এইগুলোর বদলে যদি অন্য প্রিপোজিশন ব্যবহার করা হয় তাহলে হয়তো মানেটাই পাল্টে যাবে সেন্টেন্সের, বা সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে। তাই সেই জন্য এই ধরনের প্রিপোজিশনগুলোকে বলা হয় ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকের এই সেশনে আমরা এমনই 15টা ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানবো। এই ফিক্সড প্রিপোজিশনগুলো জানার মধ্যে দিয়েই আমরা আজকে জেনে যাব যে ফিক্সড প্রিপোজিশনটা আসলে কি এবং কিভাবে এর ব্যবহার করা হয়, এবং তার পাশাপাশি এগুলোকে সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয় এবং সেগুলো ব্যবহার করে আমরা কয়েকটা ডেলি সেন্টেন্সও বানিয়ে ফেলবো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। ছোড়া, ছোড়াকে ইংলিশে আমরা বলে থাকি থ্রো, কিন্তু কারো দিকে কিছু ছুঁড়লে তখন আমরা থ্রোয়ের সঙ্গে ব্যবহার করব অ্যাট। একটা সেন্টেন্স দেখে নিই, কুকুরগুলোকে পাথর ছুঁড়ো না। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট দ্য ডগস। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট দ্য ডগস। আত্মসমর্পণ করা, এটাকে আমরা ইংলিশে বলি সারেন্ডার, কিন্তু কারো কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তখন আমরা সারেন্ডারের পর টু প্রিপোজিশন ব্যবহার করব। যেমন পুলিশের কাছে তাকে আত্মসমর্পণ করতেই হবে। হি হ্যাজ টু সারেন্ডার টু দ্য পুলিশ। হি হ্যাজ টু সারেন্ডার টু দ্য পুলিশ। নেক্সট, ভোগা, ভোগাকে আমরা ইংলিশে বলি সাফার, কিন্তু রোগে যদি কেউ ভোগে তখন আমরা সাফারের পর ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। যেমন সে ম্যালেরিয়া রোগে ভুগছে, এটাকে ইংলিশে বলবো শি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া। শি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া। নেক্সট, যোগ করা, এটা আমরা জানি, এটাকে আমরা ইংলিশে বলি অ্যাড, তাই তো? কিন্তু কোনো কিছুতে অন্য কিছু যদি মেশাই আমরা বা যোগ করি তখন আমরা অ্যাডের পরে ব্যবহার করব টু। যেমন জলে নুন মেশাও, অ্যাড সল্ট টু দ্য ওয়াটার। অ্যাড সল্ট টু দ্য ওয়াটার। পরেরটা দেখে নিই, ফেটে যাওয়া, কোনো কিছু যদি ফেটে যায়, যদি বোম ফেটে যায় তখন আমরা কি বলি? বার্স্ট করেছে। ইংলিশে ফেটে যাওয়াকে বলে বার্স্ট, কিন্তু কান্নায় যদি কেউ ভেঙে পড়ে তখন আমরা ব্যবহার করব বার্স্ট ইনটু। যেমন খারাপ খবরটা শুনে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আই বার্স্ট ইনটু টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ। আই বার্স্ট ইনটু টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ। পরেরটা দেখে নিই চলো, হারানো, হারানোকে ইংলিশে আমরা বলি লস্ট। চিন্তায় যদি কেউ হারিয়ে যায়, মানে চিন্তায় ভীষণ বিভোর হয়ে আছে, মগ্ন হয়ে আছে, তখন আমরা ব্যবহার করব লস্ট ইন। যেমন মিটিংয়ে আমি একটা চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলাম, মানে আমি এমন একটা চিন্তা করছিলাম, একটা চিন্তায় এমন বিভোর হয়ে গিয়েছিলাম যে মিটিংয়ের প্রতি আমার কোনো রকমই কনসেন্ট্রেশন ছিল না। এটাকে আমরা ইংলিশে বলবো আই ওয়াজ লস্ট ইন আ থট ইন দ্য মিটিং। I was lost in a thought in the meeting. পরেরটা দেখো, আঘাত দেওয়া বা ধাক্কা দেওয়া, এটাকে আমরা ইংলিশে কি বলি? নক করা। কিন্তু দরজায় যদি ধাক্কা দেওয়া হয় তখন আমাদেরকে নকের সাথে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন সে অনবরত দরজায় ধাক্কা দিচ্ছে, এটা ইংলিশে আমরা বলবো হি ইজ constantly knocking at the door. He is constantly knocking at the door. পরেরটা দেখি, দোষ,
দোষকে আমরা ইংলিশে কি বলি? ব্লেম। কিন্তু কাউকে যদি আমরা দোষ দিই বা কোনো কিছুর জন্য দায়ী করি তখন আমরা ব্যবহার করব ব্লেম ফর। যেমন তার ক্ষতির জন্য সে তোমাকে দোষ দিয়েছিল। She blamed you for her loss. She blamed you for her loss. পরেরটা দেখি, প্রার্থনা করা। প্রার্থনা করাকে ইংলিশে বলে প্রে, কিন্তু কারোর জন্য যদি আমরা প্রার্থনা করি তখন আমরা ব্যবহার করব প্রে ফর। যেমন ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করো। প্রে টু গড ফর হিম। প্রে টু গড ফর হিম। নেক্সট, অবগত থাকা মানে কোনো ব্যাপার সম্পর্কে জেনে রাখা বা জানা থাকা, সেটাকে আমরা বলি অ্যাওয়ার। তাই কোনো কিছু আগে থেকে যদি জানা থাকে আমাদের তখন আমরা অ্যাওয়ার অফ মানে অ্যাওয়ারের পর অফ প্রিপোজিশন ব্যবহার করব। যেমন তিনি ঘটনাটি আগে থেকে জানতেন। হি ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। হি ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট। পরেরটা দেখে নিই, পূর্ণ বা ভর্তি। এটাকে আমরা ইংলিশে সবাই জানি কি বলে? ফিল। কিন্তু কোনো কিছু পূর্ণ করা বা পূর্ণ হওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফিল উইথ। যেমন আমার চোখ জলে ভর্তি হয়ে গিয়েছিল। মাই আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। মাই আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। নেক্সট, শোনা। শোনাকে ইংলিশে বলে কি? লিসেন। কোনো কিছু আবার যদি মন দিয়ে আমরা শুনি তখন আমরা ব্যবহার করব লিসেন টু। আমার কথা মন দিয়ে শোনো। লিসেন টু মি। লিসেন টু মি। পরেরটা দেখে নিই, নিয়োগ করা। নিয়োগ করাকে ইংলিশে বলে অ্যাপয়েন্ট। কাউকে কোনো পদে যদি নিয়োগ করা হয় তখন আমরা ব্যবহার করব অ্যাপয়েন্টের পর টু প্রিপোজিশন মানে অ্যাপয়েন্ট টু। যেমন তিনি আমাকে ম্যানেজারের পদে নিয়োগ করেছিলেন। হি অ্যাপয়েন্টেড মি টু দ্য পোস্ট অফ দ্য ম্যানেজার। হি অ্যাপয়েন্টেড মি টু দ্য পোস্ট অফ দ্য ম্যানেজার। পরেরটা দেখি, লুট করা। লুট করা বা অপহরণ করা এটাকে বলে রব। কারো জিনিস যদি লুট করা হয় তখন আমরা রবের পর অফ প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, চল একটা সেন্টেন্স দেখে নিই। চোরেরা রাস্তায় আমার সব লুট করে নিয়েছিল। চোরকে আমরা ইংলিশে বলি থিফ। THIEF। থিপের প্লুরাল ফর্ম হচ্ছে থিভস। ঠিক আছে, তাই সেন্টেন্সটা কি হলো? অন মাই ওয়ে দ্য থিভস রবড মি অফ অল। পরেরটা দেখে নিই, ঘেউ ঘেউ করা। এটাকে আমরা ইংলিশে বলি বার্ক, কিন্তু কারো দিকে পয়েন্ট করে বা তাক করে যদি ঘেউ ঘেউ করে কুকুররা তখন আমরা বার্কের পর এক প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, এটা সেন্টেন্স দেখে নাও। কুকুরটা সেখানে তার দিকে ঘেউ ঘেউ করছিল মানে তার দিকে তাকিয়ে বা তার পেছনে ঘেউ ঘেউ করে যাচ্ছিল। এটা আমরা ইংলিশে বলবো দ্য ডগ বার্কড অ্যাট হিম দেয়ার। দ্য ডগ বার্কড অ্যাট হিম দেয়ার। সো লার্নার্স, আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আজকের এই ক্লাসে আমরা 15টা ফিক্সড প্রিপোজিশন জেনে নিলাম এবং শিখলাম কিভাবে এই ফিক্সড প্রিপোজিশনগুলোকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হয়, এবং যদি আমরা এই ফিক্সড প্রিপোজিশনগুলোকে ঠিকঠাক ব্যবহার না করি তাহলে সেন্টেন্সের মানেটাই হয়তো ভুল হয়ে যাবে বা সেন্টেন্সটাই হয়তো ঠিকঠাকভাবে এক্সপ্রেস করা হবে না, তাই তো? তাই এই ধরনের ফিক্সড প্রিপোজিশন যেমন রিটেন কমিউনিকেশনে ভীষণভাবে প্রয়োজন হয়, তেমনই স্পোকেন কমিউনিকেশনে তোমরা যদি ঠিকঠাক এগুলোর ইউজ করতে পারো এবং ঠিকঠাকভাবে যদি ডেলিভার করতে পারো তোমাদের ভীষণ ভীষণ রকমভাবে অ্যাডভান্স সাউন্ড করবে এবং তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, কনফিডেন্সের সাথে তোমরা কারোর সাথে কমিউনিকেট করতে পারবে। এবং এই ফিক্সড প্রিপোজিশনগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। অ্যান্ড ইফ ইউ আর new viewer, if you like this video and if you want to get more videos like this, don't forget to subscribe my channel. So thank you all. দেখা হচ্ছে পরের ভিডিওতে। Till then, keep practicing and keep learning.